যে রাতে আমার বাগানে চাঁপা গাছের ডাল থেকে স্যাঁস স্যাঁস করে কাল প্যাঁচাটা ডেকে ওঠে, সেটাতে কেন জানি না একটু অমঙ্গলের আশঙ্কা আমি করেছিলাম। প্যাঁচাটা যতবারই ডাকে ততবারই কোনো না কোনো একটা ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ি আমি। অর্থাৎ কিনা এমন একটা বিরক্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে যাই যে তা বলবার নয়। আজ ভর সন্ধ্যাবেলাতেই প্যাঁচাটা আবার ডাকলো। রাকহরি ঘরের কাজ করছিল, কাজ ফেলে ছুটে গেল ছাদে। তারপর হুটহাট করে একটা ঢিল ছুটতেই উড়ে গেল প্যাঁচাটা। ও নেমে এলে আমি বললাম, হঠাৎ কি হলো রে, ওটাকে তাড়িয়ে দিলি কেন? ওই অলক্ষণে প্যাঁচাটা যখনই ডাকে তখনই একটা না একটা ঝামেলা এসে জুটে যায়, তাই বলে ওকে তাড়িয়ে দিবি? নিশ্চয়ই দেব, ধরতে পারলে ওর গলা টিপে মেরে ফেলতাম জানো। আরে ওর অপরাধ কি? ও ডাকে কেন? সে কি রে, ভগবান ওকে ডাক দিয়ে পাঠিয়েছেন তাই ও ডাকে? নিশাচর পানি ওরা, গাছের ডালে বসে ডাক দিয়ে ওরা অবস্থিতির কথা জানায়। তাছাড়া বলতে পারিস ও আমাদের পরম বন্ধু। রাকহরি চোখ কপালে উঠিয়ে বলল, বন্ধু? কি যে বলেন আপনি, তার ঠিক নেই। অমন বন্ধু দরকার নেই আমাদের। আরে তুই ভেবে দেখ, ও ডাকা মানে অশুভ কিছু একটা ব্যাপার কিছুক্ষণের মধ্যে ঘটতে চলেছে। অবশ্যই ঘটবে। তাহলে ওর ডাকেই তো আমরা সেই সংবাদটা আগে ভাগে জেনে যাই। আজকের এই রাত আমাদের দুজনের কারো পক্ষে শুভ নয়, তাই খারাপ কিছু একটা ঘটবার আগে সে যে আমাদের সতর্ক করে দেয়, সেই তো আমাদের পরম বন্ধু। রাকহরি আর কোনো উত্তর না দিয়ে নিজের কাজ করে যেতে লাগলো। হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। রাকহরির মুখ শুকিয়ে গেল ভয়ে। আমি টেলিফোন ধরে হ্যালো করতেই একটি কোমল কণ্ঠস্বর আমার কানে এলো। আমি অম্বর চ্যাটার্জির সঙ্গে কথা বলতে চাই। আপনি? মনে হলো যেন কান্নায় ভেঙে পড়েছে বেচারি। অতি কষ্টে বলল, আমি তনুশ্রী, ডাকনাম তনু। ব্যান্ডেজ স্টেশন থেকে ফোন করছি আপনাকে। আমার জেঠুমণি। কি হয়েছে তোমার জেঠুমণির? সাক্ষাতে সব বলবো আপনাকে। আপনি বাড়ি আছেন তো? আছি, কিন্তু আমাকে আপনি চিনলেন কি করে? আমার ফোন নম্বরই বা কার কাছ থেকে পেলেন? আর কোনো উত্তর নেই। ফোন রেখে দেওয়ার একটা শব্দ শুধু কানে এলো। গভীর উৎকণ্ঠার মধ্যে পড়ে গেলাম আমি। রাকহরি আমার মুখের দিকে তাকিয়ে বলল, কোনো খারাপ খবর কিছু আছে নাকি? খারাপ তো নিশ্চয়ই, কিন্তু রহস্যময়। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সন্ধ্যে 7টা। ব্যান্ডেল থেকে হাওড়া লাইন ক্লিয়ার থাকলে 1 ঘন্টায় আসা যায়। তারপর হাওড়া থেকে মৌরিগ্রাম আরও 1 ঘন্টা। যদিও সময়টা আরও কম লাগা উচিত, তবু অনুমান করা যায় রাত 10টার মধ্যেই এসে পড়বে মেয়েটি। এখন ওর এসে পৌঁছানোর সময়টুকু পর্যন্ত অধীর আগ্রহে বসে থাকা ছাড়া আর কিচ্ছু করার নেই আমার। কিন্তু প্রশ্ন হলো, মেয়েটিকে কেনই বা সে অমন করে ফোন করলো আমাকে? ওই অচেনার কোনো বিপদ ঘটে থাকলে সে তো থানাতেই যেতে পারত। তাছাড়া আমার প্রশ্নের উত্তরে ফোনটাই বা কেন সে রেখে দিল? এইসব ভাবতে ভাবতেই মেয়েটির আগমনের জন্য হানটান করতে লাগলাম আমি। 8টা, 9টা, 10টা, 11টা, ধৈর্যের বাঁধ ভাঙা প্রতীক্ষা, কিন্তু না, তনুশ্রী নামে সেই অপরিচিতা এলোই না। তবে কি কেউ রসিকতা করলো আমার সঙ্গে? রাকহরি বলল, আর রাত করবেন না দাদাবাবু, খেয়ে নিন, মনে হয় ও আর আসবে না। আমি বললাম, সেই ভালো, খেয়ে দিয়ে শুয়ে পড়াই যাক, কি বলিস? দরকারটা ওর, না এলে আমার কি? তবে কি তবে? ভাবছি আমাকে ফোন করার পর মেয়েটির কোনো বিপদ হলো না তো? রাকহরি বলল, তা যা বলেছেন অসম্ভব কিছু নয়, যা দিনকাল পড়েছে। এমন সময় ডোরবেলটা বেজে উঠল। রাকহরি নিঃশব্দে ছাদে উঠে উপর থেকে নিচের দিকে তাকিয়ে আগন্তুকদের দেখেই দরজা খুলল। ভেতরে ঢুকলেন দুজন গোয়েন্দা অফিসার, মিস্টার কালাচাঁদ রায় ও এস কে চন্দ্র। দুজনেই আমার পরিচিত।
আমি খাওয়া ফেলে উঠে দাঁড়িয়ে তাদের অভ্যর্থনা করতেই মিস্টার চন্দ্র বললেন, কি ব্যাপার চ্যাটার্জি, এত রাতে খাচ্ছেন কেন? আর বলবেন না, রাখৌরির সঙ্গে পুরনো দিনের নানা রকম গল্প করতে করতে এত দেরি হয়ে গেল। তা হঠাৎ কি ব্যাপার? আপনাদের পায়ের ধুলো তো এই সময় পড়বার কথা নয়। কালাচাঁদবাবু বললেন, একটা বিশেষ কাজের দায়িত্ব নিয়ে আপনার কাছে এসেছি আমরা। আপনাকে এখনই একবার আমাদের সঙ্গে অনেক দূর একটি গ্রামে যেতে হবে। না মিস্টার রায়, আজ আর তা সম্ভব নয়। ওয়াই নট? আমরা শুধু আপনার উপর ভরসা করেই সেই হ্যাঙ্গারফুট স্ট্রিট থেকে এই মৌরিগ্রাম ছুটে এসেছি। খুবই গুরুতর ব্যাপার, এ কাজের দায়িত্বটা আপনাকে নিতেই হবে। আমি হেসে বললাম, কেন রসিকতা করছেন? আপনাদের মধ্যে দুজন ঝানু গোয়েন্দা থাকতে শেষকালে আমি? হ্যাঁ আপনি। তার কারণ এই ঘটনার তদন্ত কোনো সরকারি গোয়েন্দাকে দিয়ে হোক, এটা কেউ চাইছে না। কেউ চাইছে না মানে? ও মিস্টার চ্যাটার্জি প্লিজ কোনো প্রশ্ন করবেন না, তাড়াতাড়ি খেয়ে নিন, এখনই বেরোতে হবে। যা, এখনই বেরোতে হবে মানেই তো আজ আর রাতের ঘুমটা 12টা বেজে গেল। অথচ ব্যাপারটা এমনই যে এড়িয়ে যাবারও নয়। এদিকে তনুশ্রী নামের যে অচেনা মেয়ের জন্য টান টান উত্তেজনা, অপরদিকে শহর থেকে দূরে যাবার ডাক, তাই চটপট খাওয়া শেষ করলাম। এমন সময় আবার বেজে উঠল টেলিফোনটা। রিসিভার উঠিয়ে হ্যালো করতেই রণেন্দুর কণ্ঠস্বর শোনা গেল। আমার উকিল বন্ধু রণেন্দু শেখর শেঠ, যার কাছে আমি একসময় নানাভাবে উপকৃত হয়েছি। রণেন্দু বলল, এত রাত্রে তোকে ফোন করলাম বলে তুই নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছিস, কিন্তু কোনো উপায় নেই। আমার এক ক্লায়েন্ট জগদানন্দ রায় আজ দুপুরে এক অজ্ঞাত আততায়ীর হাতে নৃশংসভাবে খুন হয়েছেন। যেভাবেই হোক ওই খুনিকে খুঁজে বের করতে হবে আমাদের, কেননা এ কাজের জন্য তুই একমাত্র যোগ্য ও বিশ্বস্ত লোক। আর কিছুক্ষণের মধ্যে মিস্টার কালাচাঁদ রায় ও এস কে চন্দ্র তোর কাছে যাবেন। তুই যেন না করিস না ভাই, আমি খুব জোর দিয়ে তোর কথা বলেছি। ওরা একটু আগেই আমার এখানে এসে পৌঁছেছেন, কিন্তু তুই যে সাংঘাতিক কথা শোনালি আমাকে। জগদানন্দ রায় মানে সেই প্রাক্তন? হ্যাঁ তিনি, ওই অঞ্চলের উন্নতির জন্য যার অনেক অবদান ছিল, অথচ সেই মানুষের এমন মর্মান্তিক পরিণতি হবে কেউ তা ভাবতে পারেনি। একই জগদানন্দ রায়, তার উপরে তোর ক্লায়েন্ট। এই কেস আমি কি করে না নিই বল? কিন্তু এদিকে যে আর এক কাণ্ড হয়েছে। কি হয়েছে বল? আরে তনুশ্রী নামের একটি মেয়ে আজ সন্ধ্যে 7টা নাগাদ আমার সঙ্গে দেখা করতে আসবে বলে ব্যান্ডেল থেকে ফোন করেছিল, কিন্তু কোনো এক রহস্যময় কারণে এখনো পর্যন্ত সে এসে পৌঁছল না। কি বললি? তনুশ্রী? ঠিক শুনেছিস তো? হ্যাঁ, ডাকনাম তনু বলল। স্ট্রেঞ্জ, তুই কি চিনিস মেয়েটিকে? চিনি মানে? তনুশ্রী তো জগদানন্দর ভাইজি, ওর জেঠুমনির খুনের কথা ওই আমাকে জানায়। কিন্তু ব্যান্ডেল স্টেশনে সে আসবে কি করে? সে না হয় যেভাবেই হোক এলো, কিন্তু আমার সঙ্গে ফোনে যোগাযোগ করলো, কিন্তু তারপর মেয়েটি গেল কোথায়? বড়ই রহস্যময়। অথচ এই টেনশনের মধ্যে কালাচাঁদ এবং মিস্টার চন্দ্র দুজনেই বসে আছেন আমাকে নিয়ে যাবেন বলে। তুই চলে যা, তনুশ্রীর ব্যাপারে আমি পুলিশের সঙ্গে যোগাযোগ করে খোঁজ খবর নিচ্ছি। তুই গিয়ে ডেড বডি পরীক্ষা না করা পর্যন্ত ওটা দাহ করা যাবে না। আমি রিসিভার নামিয়ে যাবার জন্য তৈরি হয়ে রাকহরিকে সাবধানে থাকতে বলে ওদের বললাম, চলুন। পুলিশের গাড়ি বাইরের অপেক্ষা করছিল, রাইফেলধারী দুজন কনস্টেবল অপেক্ষা করছিল সেখানে। আমরা গিয়ে গাড়িতে চেপে বসতেই কালপ্যাঁচাটা আবার ভয়াবহ স্বরে ডেকে উঠল হ্যাঁস করে। ভয়ে বুকের রক্ত যেন হিম হয়ে গেল। এই রাতে চারিদিকে এখন শুনশান। পুলিশের জিপ ঝড়ের বেগে এগিয়ে চলেছে। জিপের আরোহী মাত্র 3 জন, ড্রাইভার, মিস্টার চন্দ্র এবং আমি। কালাচাঁদবাবু এবং কনস্টেবল দুজন দ্বিতীয় হুগলি সেতু পার হবার পরই নেমে গেছে। একসময় আমি নীরবতা ভঙ্গ করলাম, আমাদের যেতে হবে কত দূর? অনেক দূর, নদিয়া মুর্শিদাবাদ বর্ডারের কাছে রঘুনাথপুর। তার মানেই তো রাত খাবার। তাও হবে, ভোরের আগে পৌঁছানো সম্ভব নয়। অবশ্য গাড়ি যদি একটানা চলতে থাকে, মাঝে অবশ্য একবার
রানাঘাটে থেমে একটু চা মিষ্টি খেয়ে নেব। রানাঘাটের পান্তুয়ার নাম শুনেছেন তো? শুনেছি, খেয়েছিও। ছানার কোনো বালাই নেই, সুজিতে ভর্তি। আরে দূর মশাই, কি খেয়েছেন তাহলে? বললাম তো খেয়েছি। দমদম বিমানবন্দর পেরিয়ে কলকাতা ছেড়ে রাতের অন্ধকারে আমাদের গাড়ি ছুটছে। রাত প্রায় 3টে নাগাদ রানাঘাটে গিয়ে পৌঁছালাম আমরা। এত রাতেও এখানে বেশ কয়েকটা চায়ের দোকানে খাবারের দোকান খোলা রয়েছে দেখলাম। আমরা এক জায়গায় বসে চা বিস্কুট খেয়ে এখানকার মাখা সন্দেশ আর বিখ্যাত পান্তুয়া খেলাম। মন্দ লাগলো না। এর আগে যেরকম খেয়েছি সেরকম মনে হলো না, ভালো লাগলো খেতে। চন্দ্র বললেন, কি কেমন লাগলো? বললাম, সত্যিই ভালো, অত্যন্ত সুস্বাদু। দোকান চিনে খেতে হয় মশাই, বুঝলেন। ফেরবার পথে ভাবছি হাঁড়ি ভর্তি করে নিয়ে যাব, তারপর ফ্রিজে রেখে রোজ 1-2 করে খাবো। চন্দ্র হা হা করে হেসে উঠলেন। জলযোগ পর্ব শেষ হতেই আমরা ওখানকার থানায় গেলাম যোগাযোগ করতে। এইরকমই নির্দেশ ছিল আমাদের ওপর। আমরা যোগাযোগ করলে ওই থানার একজন ইন্সপেক্টর আমাদের গাড়িতে উঠে পথ দেখে নিয়ে যেতে চললেন অকুলস্থলে। আকাশ ভালোভাবে পরিষ্কার হবার আগেই আমরা পৌঁছে গেলাম যথাস্থানে। ওখানকার ওসি আমাদের অভ্যর্থনা করে স্মিত হেসে বললেন, আরে আসুন চ্যাটার্জি বাবু, আপনার নাম শুনেছি, কিন্তু সামনাসামনি আপনাকেই প্রথম দেখলাম। ভাবতে পারেন আমরা কোন রাজ্যতে বাস করছি? কেন, স্বাধীন ভারতেই বাস করছি। জনসংখ্যা বৃদ্ধি পেলে এরকম কিছু না কিছু হবেই। তাই বলে এমন ঋষিতুল্য মানুষকে কেউ খুন করে? খুনিদের কাছে মুনি আর ঋষি সাধারণ মানুষ সব এক গো। মিস্টার চন্দ্র বললেন, কই চলুন, কোথায় আপনাদের ডেড বডি আগে দেখান। ওসি আমাদের নিয়ে গেলেন যেখানে ডেড বডি রাখা ছিল সেইখানে। দেখেই শিউরে উঠলাম। উহ, কি নৃশংসভাবেই না স্ট্যারিং করা হয়েছে মানুষটিকে। চন্দ্র বললেন, একেবারে পাকাপোক্ত পেশাদার খুনিকে দিয়েই করানো হয়েছে কাজটা। ওসি বললেন, এবং প্রকাশ্য দিবালোকে। মিস্টার চন্দ্র বললেন, আপনার কি মনে হয় স্যার, এটা কোনো পলিটিক্যাল মার্ডার? ওসি বললেন, তাছাড়া আর কী বা হতে পারে। একসময় উনি তো ভোটে দাঁড়াতে রাজনীতি করতেন। আমি ততক্ষণে যা দেখার তা দেখে নিয়েছি। নিয়ে বললাম, না, এটা পলিটিক্যাল মার্ডার নয়। চন্দ্র বললেন, সে কি মশাই, রাজনীতির লোক প্রকাশ্যে দিবালোককে খুন করে, অথচ আপনি বলছেন এটা পলিটিক্যাল মার্ডার নয়? শুধু তাই নয়, কোনো পেশাদার খুনিকে দিয়েও খুন করানো হয়নি, এবং এই খুনের জন্যে কোনো তীক্ষ্ণ ছোড়াও ব্যবহার করা হয়নি। ওসি এবং চন্দ্র দুজনেই বললেন, আমরা কিন্তু আপনার সঙ্গে একমত হতে পারলাম না। সেটা আপনাদের ব্যাপার, কিন্তু কেন আপনি এত জোর দিয়ে বলছেন যে এটা পলিটিক্যাল মার্ডার নয়, তা জানতে পারি কি? অবশ্যই পারেন। প্রথমত, ওই ধরনের হত্যাকারীরা প্রকাশ্য দিবালোকে এমন একজন মানুষকে খুন করার জন্য কখনো ওই রকম অস্ত্র ব্যবহার করবে না। খুব ঠান্ডা মাথায় পিস্তল এবং রিভলভারের সাহায্যই নেবে এরা। আর পেশাদার কোনো ভাড়াটে খুনিকে দিয়ে ছুরিকাঘাত করলেও সেই সব খুনিদের ধরন ধারণ আলাদা। তারা গলা, বুক এবং পেটে তীক্ষ্ণ ছোড়াকে বিদ্ধ করে, যেভাবে টেনে নামায় এক্ষেত্রে তাও হয়নি। এমনকি ক্ষতস্থান লক্ষ্য করলে বোঝাই যায় চপার বা ছোড়া কোনোটি প্রয়োগ করা হয়নি এক্ষেত্রে। কিন্তু তবুও যে ধরনের ধারালো অস্ত্র এখানে প্রয়োগ করা হয়েছে সেটা যে কি তাও তদন্তের বিষয়। ওসি এবং মিস্টার চন্দ্র দুজনেই এবার একমত হলেন আমার কথায়। আমি বললাম, এই ব্যাপারে সন্দেহজনক সেরকম কাউকে কি গ্রেপ্তার করেছেন আপনি? হ্যাঁ, বোচন নামে স্থানীয় এক সমাজবিরোধীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সিনেমা হলে টিকিট ব্ল্যাক, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলা, অবাধে গুন্ডামি, এমনকি খুনের অভিযোগও আছে তার বিরুদ্ধে। দ্বিতীয় পর্ব আসছে আগামীকাল, আপনারা অপেক্ষা করুন।
শুনতে থাকুন আমার গল্পগুলি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।